আসসালামু আলাইকুম। রিস্ক অ্যান্ড রিটার্ন বা ঝুঁকি এবং আয় এই চ্যাপ্টারের উপর আমি আজকে 5 নম্বর লাইভ ক্লাস নেব। আজকের ক্লাসে আমরা পোর্টফোলিওর কিছু ম্যাথের সমাধান করা শিখব। তবে পোর্টফোলিও ম্যাথে যাওয়ার আগে আমরা বেসিক কিছু বিষয় জানবো, অর্থাৎ পোর্টফোলিও কাকে বলে, তারপর পোর্টফোলিওর যে ফর্মুলাগুলো আছে সেগুলো প্রথমে জানবো, দেন আমরা কিছু অঙ্কের সমাধান করা শিখবো আজকে। ওকে, স্ক্রিনে পোর্টফোলিওর একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি। পোর্টফোলিও এর বাংলা অর্থ পোর্টফোলিও বলা যায়, অথবা এটাকে আমরা বৈচিত্র্যায়নও বলে থাকি। তো পোর্টফোলিও বলতে আসলে কি বোঝায় সেটা আমরা সংজ্ঞাটা পড়লেই ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে বলা হয়েছে আয় বৃদ্ধি ও ঝুঁকি হ্রাসের লক্ষ্যে কোনো একক সম্পদ বা সিকিউরিটিতে বিনিয়োগের পরিবর্তে একাধিক সম্পদ বা সিকিউরিটিতে বিনিয়োগ করাকে পোর্টফোলিও বলে। কি বললাম? আয় বৃদ্ধি ও ঝুঁকি হ্রাসের লক্ষ্যে কোনো একক সম্পদ বা সিকিউরিটিতে বিনিয়োগের পরিবর্তে একাধিক সম্পদ বা সিকিউরিটিতে বিনিয়োগ করাকে পোর্টফোলিও বলে। অর্থাৎ আমরা যদি একক সম্পদে বিনিয়োগ না করে বা একক সিকিউরিটিতে বিনিয়োগ না করে একাধিক সম্পদ বা একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করি, সেই বিনিয়োগটাকে বলা হয় পোর্টফোলিও বিনিয়োগ। হ্যাঁ, আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, যেমন আমার কাছে 1 লক্ষ টাকা আছে। আমি এই 1 লক্ষ টাকা যদি স্টক এ তে বিনিয়োগ করি, ধরো স্টক এ এর শেয়ার কিনেছি, 1 লক্ষ টাকা দিয়ে স্টক এ এর শেয়ার কিনেছি, তাহলে আমার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে এবং এই 1 লক্ষ টাকা দিয়েই যদি আমি স্টক এ এর শেয়ার ক্রয় করি, তাহলে এই বিনিয়োগটাকে বলা হবে সিঙ্গেল ইনভেস্টমেন্ট বা একক বিনিয়োগ। আর যদি আমি 1 লক্ষ টাকাকে একাধিক স্টকে বিনিয়োগ করি, 1 লক্ষ টাকা দিয়ে আমি যদি একাধিক স্টকে বিনিয়োগ করি, যেমন স্টক এ তে আমি 40,000 টাকা বিনিয়োগ করলাম, স্টক বি তে 20,000 টাকা বিনিয়োগ করলাম, স্টক সি তে 40,000 টাকা বিনিয়োগ করলাম। হ্যাঁ, এই 1 লক্ষ টাকা যখন আমি 3টে স্টক বা 4টে স্টক বা 2টে স্টকে বিনিয়োগ করব, তখন সেই বিনিয়োগটাকে বলা হয় পোর্টফোলিও বিনিয়োগ। পোর্টফোলিও বিনিয়োগ কেন করা হয়? আয় বৃদ্ধি ও ঝুঁকি হ্রাসের জন্য পোর্টফোলিও বিনিয়োগটা করা হয়। আমরা যদি 1 লক্ষ টাকা একটা স্টকে বিনিয়োগ করি, এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ, কারণ যে কোনো সময় স্টক এর ক্ষতি হইলে আমার এই পুরো 1 লক্ষ টাকার উপরই সেই ক্ষতির প্রভাবটা আসবে। হ্যাঁ, ধরো কোম্পানি এ এর শেয়ার কিনেছি আমি, হ্যাঁ, 1 লক্ষ টাকা দিয়ে কোম্পানি এ এর শেয়ার কিনেছি, কোনো কারণে কোম্পানি এ দেউলিয়া হয়ে গেল, তখন আমার এই 1 লক্ষ টাকাই কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। আমি এই 1 লক্ষ টাকা থেকে কিছু টাকা পেতেও পারি, নাও পেতে পারি। ঠিক আছে? বা কোম্পানি এ কোনো কারণে বিশাল আকার লস করলো, তখন আমিও কিন্তু, যেহেতু কোম্পানি এতে বিনিয়োগ করেছি সম্পূর্ণ টাকা, সেহেতু সেই লসের ভাগ কিন্তু আমার উপরও পড়বে, তাই না? সো একক ইনভেস্টমেন্ট সবসময় তো ঝুঁকিপূর্ণ। তা আমরা এই ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এবং আয় বৃদ্ধির লক্ষ্যে পোর্টফোলিও বিনিয়োগ করে থাকি। পোর্টফোলিও বিনিয়োগের কনসেপ্টটাই হচ্ছে, হ্যাঁ, একাধিক স্টকে বিনিয়োগ করতে হবে, অর্থাৎ 2 বা ততোধিক স্টকে যখন আমার সম্পূর্ণ টাকা বিনিয়োগ করব, সেই বিনিয়োগটাকে বলা হবে পোর্টফোলিও বিনিয়োগ। যেমন আমার কাছে 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকা দিয়ে আমি 3টে স্টকে বিনিয়োগ করেছি, 40,000, 20,000, 40,000। এই বিনিয়োগটাকেই বলা হবে পোর্টফোলিও বিনিয়োগ। এখন পোর্টফোলিওর অঙ্ক করার জন্য আমাদের কিছু সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে। আমি সূত্রগুলো একটু বুঝাই। আমাদের 1 নম্বর যে সূত্র আছে, পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, যাকে আমরা সংক্ষেপে ইআরপি বলে থাকি। এখন ইআরপি বের করার সূত্র কি? ইআরপি বের করার সূত্র হচ্ছে সামেশন ডাব্লুআই ইন্টু ইআরআই। সামেশন ডাব্লুআই ইন্টু ইআরআই। এখন আয়ের পরিবর্তে স্টকের নাম বসাইতে হবে। যেমন যদি অঙ্কের মধ্যে 3টে স্টক থাকে, এ বি সি, সেই ক্ষেত্রে সূত্রটাকে এক্সপান্ড করবে এইভাবে: ডাব্লু এ ইআর এ, সামেশনের কারণে প্লাস, এরপর আয়ের পরিবর্তে বি বসাবা, ডাব্লু বি ইআর বি, সামেশনের কারণে প্লাস, এরপর আয়ের পরিবর্তে সি বসাবা, ডাব্লু সি ইআর সি। তার মানে অঙ্কের মধ্যে যদি স্টক 3টা থাকে, তাহলে সূত্রকে 3 পর্যন্ত কনভার্ট করতে হবে। ঠিক আছে? এই সূত্রটাকে এক্সপান্ড করতে হবে 3 পর্যন্ত। আই এর মান একবার এ ধরবা, ডাব্লু এ ইয়ার এ, সামেশনের কারণে প্লাস, আই এর মান বি ধরবা, ডাব্লু বি ইয়ার বি, এই যে ডাব্লু বি ইয়ার বি, সামেশনের কারণে প্লাস, তারপরে আই এর মান সি ধরবা, ডাব্লু সি ইয়ার সি, এই যে ডাব্লু সি ইয়ার সি। যদি অঙ্কের মধ্যে স্টক 4টা থাকতো, তাহলে প্লাস দিতাম। হ্যাঁ, আই এর মান ডি ধরতাম, তখন ডাব্লু ডি ইয়ার ডি পর্যন্ত আমরা যেতাম। যদি অঙ্কে স্টক 2টা থাকে, সেক্ষেত্রে ডাব্লু এ ইয়ার এ প্লাস ডাব্লু বি ইয়ার বি, এই বি পর্যন্তই আসবে। ঠিক আছে? তাহলে স্টক যদি 2টা থাকে, 2 পর্যন্ত সূত্রটাকে এক্সপান্ড করব। স্টক যদি 3টা থাকে, তাহলে সি পর্যন্ত সূত্রটাকে এক্সপান্ড করব। স্টক যদি 4টা থাকে, তাহলে ডি পর্যন্ত সূত্রটাকে এক্সপান্ড করব। এই হচ্ছে বিষয়। এখন আমরা তো মোটামুটি সবাই জানি যে ই আর এ দিয়ে কি বোঝায়। ই আর এ দিয়ে বোঝায় এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক এ।
ইআরবি দিয়ে বোঝায় এক্সপেক্ট রিটার্ন অফ স্টক বি, ইআরসি দিয়ে বোঝায় এক্সপেক্ট রিটার্ন অফ স্টক সি। তো ইআরএ, ইআরবি, ইআরসি যদি প্রশ্নে দেওয়া থাকে ভালো, না থাকলে আমরা সূত্র দিয়ে বের করতে পারি, উইদাউট প্রবাবিলিটি, উইথ প্রবাবিলিটি, যে কোনো একটা সূত্র প্রয়োগ করে আমরা ইআরএ, ইআরবি, ইআরসি বের করতে পারবো। কিন্তু এই ডাব্লু এ, ডাব্লু বি, ডাব্লু সি এগুলো আবার কি জিনিস? হ্যাঁ, ডাব্লু দিয়ে বোঝায় ওয়েট, ওয়েটের বাংলা অর্থ হচ্ছে ভার। তো ভার বা ওয়েট নির্ণয়ের সূত্র, ওয়েট নির্ণয়ের দুইটা সূত্র আছে। এই যে ডাব্লিউআই সমান সূত্র লিখতে পারি 1/নাম্বার অফ সিকিউরিটিস, এই সূত্রটা প্রয়োগ করি ফর ইকুয়াল ওয়েট। মানে যখন আমাদের প্রশ্নের মধ্যে বলা থাকে ইকুয়াল ওয়েট, তখন 1/নাম্বার অফ সিকিউরিটিস আমরা এই সূত্রটা প্রয়োগ করি। আর যখন প্রশ্নে আনইকুয়াল ওয়েট বলে দেয় বা ইনভেস্টমেন্ট আনইকুয়াল এটা দেওয়া থাকে, তখন ডাব্লিউআই বের করার সূত্র হবে ইন্ডিভিজুয়াল ভ্যালু ভাগ টোটাল ভ্যালু। হ্যাঁ, যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি আনইকুয়াল ওয়েটের সূত্র প্রয়োগ করতে হবে, কারণ আমি এতে 40,000 টাকা বিনিয়োগ করেছি, বিতে 20,000 টাকা বিনিয়োগ করেছি, সিতে 40,000 টাকা বিনিয়োগ করেছি। বিনিয়োগ কি তিনটাই সমান? না, বিনিয়োগ তিনটাতেই সমানভাবে বিনিয়োগ করি নাই। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আনইকুয়াল ওয়েটের সূত্র, ইন্ডিভিজুয়াল ভ্যালু বা টোটাল ভ্যালু, এই সূত্র প্রয়োগ করে ওয়েট বের করতে হবে। ঠিক আছে, আমি যদি তিনটা স্টকে ডিফারেন্ট ডিফারেন্ট বিনিয়োগ করি, একটা ডিফারেন্ট হওয়া মানেই পুরোটাই আনইকুয়ালে চলে আসবে। ঠিক আছে, তিনটাতে যে বিনিয়োগ করেছি, ডিফারেন্ট ডিফারেন্ট বিনিয়োগ বলতে আমরা কি বুঝি? একটাতে যদি ডিফারেন্ট বিনিয়োগ হয় তাহলেই পুরোটাই হয়ে যাবে কি আনইকুয়াল ইনভেস্টমেন্ট। আনইকুয়াল ইনভেস্টমেন্ট, তখন আনইকুয়াল ওয়েটের সূত্র প্রয়োগ করতে হবে ইন্ডিভিজুয়াল ভ্যালু ভাগ টোটাল ভ্যালু। আমি যদি স্টক এর ওয়েট বের করতে চাই, তাহলে ইন্ডিভিজুয়াল ভ্যালু কত? 40,000, এই 40,000 ইন্ডিভিজুয়াল ভ্যালুর ঘরে বসবে। মানে উপরে 40,000 বসবে। আর টোটাল ভ্যালু কত? এই তিনটা ইনভেস্টমেন্টের যোগফল হচ্ছে 1 লাখ, সো 1 লাখ নিচে বসবে। 40,000কে 1 লাখ দিয়ে ভাগ করলে 0.40 হবে ডাব্লু এ। আর ডাব্লু বি কত হবে? ডাব্লু বিতে আমরা যেহেতু স্টক বিতে আমরা যেহেতু 20,000 টাকা বিনিয়োগ করেছি, তাহলে এই 20,000 টাকা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালু। তখন ইন্ডিভিজুয়াল ভ্যালুতে 20,000 বসবে, টোটাল ভ্যালুতে 1 লাখই। 20,000কে 1 লাখ দিয়ে ভাগ করবো, ডাব্লু বি এর মান আসবে 0.20। আবার স্টক সিতে 40,000 টাকা বিনিয়োগ করেছি, তো ডাব্লু সি এর মান কত হবে? ইন্ডিভিজুয়ালি 40,000 টাকা সিতে বিনিয়োগ করছি, তো ইন্ডিভিজুয়াল ভ্যালু উপরে বসবে 40,000, টোটাল ভ্যালু হচ্ছে তিনটার যোগফল 1 লক্ষ, টোটাল ভ্যালু বসবে 1 লাখ। 40,000কে 1 লাখ দিয়ে ভাগ করলে আমাদের ডাব্লু সি এর মান আসবে 0.40। তাহলে যখনই আমাদের ইনভেস্টমেন্ট আনইকুয়াল থাকবে, তখনই আনইকুয়াল ওয়েটের সূত্র প্রয়োগ করে ডাব্লু এ, ডাব্লু বি, ডাব্লু সি, ডাব্লু ডি, যে কটা ডাব্লু বের করা প্রয়োজন সেটা আমরা অঙ্ক দেখে বুঝতে পারবো। সেগুলো আমরা বের করে নিব। আর যখন ইনভেস্টমেন্ট ইকুয়াল থাকবে, অথবা আমাদের প্রশ্নে বলেই দিবে যে ইকুয়াল ওয়েট অথবা ইকুয়াল ইনভেস্টমেন্ট, এইভাবে যখন প্রশ্নে বলেই দিবে, তখন আমরা 1/নাম্বার অফ সিকিউরিটিস এই সূত্র প্রয়োগ করে ওয়েট বের করতে পারবো। ঠিক আছে, যদি ধরো হচ্ছে এখানে সবার বিনিয়োগ সমান হতো, সেই ক্ষেত্রে আমরা 1/নাম্বার অফ সিকিউরিটিস দিয়ে প্রত্যেকের ওয়েট কত সেটা আমরা এক সূত্র দিয়ে পেয়ে যেতাম। ঠিক আছে, যেমন 1/নাম্বার অফ সিকিউরিটিস, সিকিউরিটিস কয়টা? তিনটা না? এখানে সিকিউরিটিস কয়টা? 1 2 3, তখন 1/3 দিতাম। 1/3 মানে কত? 0.333 এরকম সামথিং আসে কিছু একটা। সো ওইটাই হয়তো ডাব্লিউ এ, ওইটাই হয়তো ডাব্লিউ বি, ওইটাই হয়তো ডাব্লিউ সি। তো যখন ইনভেস্টমেন্ট সমান থাকবে অথবা প্রশ্নে ইকুয়াল ওয়েট বলে দিবে, তখন সূত্র একটাই, 1/নাম্বার অফ সিকিউরিটিস। আর যখন আমাদের ইনভেস্টমেন্ট আনইকুয়াল থাকবে, তখন আনইকুয়াল ওয়েটের সূত্র ইন্ডিভিজুয়াল ভ্যালু ভাগ টোটাল ভ্যালু, এই সূত্র প্রয়োগ করে ওয়েট বের করতে হবে। তো ওয়েট বের করার পরেই আমরা হচ্ছে এখানে ডাব্লু এর মান বসাইতে পারবো, তারপরে ইআর এর মান যদি প্রশ্নে থাকে ভালো, না থাকলে ওয়ার্কিংস করে বের করে নিতে পারবো। নিয়ে আমরা হচ্ছে এখানে ইআর এর মান বসাই দিব, তারপর প্লাস ডাব্লু বি এর মান বসাবো। ইআর বি আমাদের প্রশ্নে থাকুক বা আমরা বের করি, ইআর বি এর মান বসাবো, প্লাস ডাব্লু সি এর মান বসাবো, ইআর সি এর মান বসাবো। সেক্ষেত্রে আমাদের সূত্রের ক্যালকুলেশন করলেই রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। যখন আমরা হচ্ছে আমার টাকাগুলো আমি একাধিক স্টকে বিনিয়োগ করব, তখন আসলে আমাদের পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন নির্ণয় করতে হয়। তো এই স্লাইডের মধ্যে আমি যা যা বুঝাইছি, এটা কি আমরা বুঝতে পারছি যে পোর্টফোলিও কাকে বলে? সেখান থেকে আমরা বুঝলাম সিঙ্গেল ইনভেস্টমেন্ট কি, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কি, আর পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্নের যে সূত্র বুঝাইলাম, ওয়েটের যে সূত্র বুঝাইলাম, এগুলো কি আমরা বুঝতে পারছি নাকি কোনো সমস্যা আছে? বুঝতে পারলে আমাকে একটু রেসপন্স করো, বললো যে বুঝতে পারছি, অথবা না বুঝলেও কোথায় কোশ্চেন আছে সেটাও আমাকে বলতে পারো, আমি লাগলে আবার বুঝাই দিব। কারো কোনো কোশ্চেন আছে এই স্লাইডের উপর? হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী সূত্রে যাই। আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সিম্বল হচ্ছে সিগমা পি। এখন সিগমা পি বের করার ক্ষেত্রে আমাদের অঙ্কের মধ্যে দেখতে হয় স্টক কি দুইটা আছে নাকি স্টক তিনটা আছে। তো যদি স্টক দুইটা থাকে, সেক্ষেত্রে সিগমা পি দুইটা সূত্র দিয়ে বের করা যাবে, দুইটারই সেম রেজাল্ট আসবে। এইখানে আমরা যে দুইটা সূত্র দেখতে পাচ্ছি, এইখানে আমরা যে দুইটা সূত্র দেখতে পাচ্ছি, এই দুইটা সূত্রেরই সেম রেজাল্ট আসবে।
তুমি চাইলে 1 নাম্বার সূত্র প্রয়োগ করেও সিগমা পি বের করতে পারো, তুমি চাইলে 2 নাম্বার সূত্র প্রয়োগ করেও সিগমা পি বের করতে পারো, দুইটারই সেম রেজাল্ট আসে। তো সিগমা পি বের করার সূত্রটা কি? যখন স্ট্রোক এ বি, দুইটা স্ট্রোক থাকবে, জাস্ট দুইটা স্ট্রোক এ বি অথবা এক্স ওয়াই, হ্যাঁ, যখন দুইটা স্ট্রোক থাকবে তখন সিগমা পি বের করার সূত্র হবে রুট ওভার ফার্স্ট ব্র্যাকেটে ডাব্লিউ এ সিগমা এ হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ বি সিগমা বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ডাব্লিউ এ ডাব্লিউ বি কব এ বি। আমরা এই সূত্র প্রয়োগ করে সিগমা পি নির্ণয় করতে পারবো। এটা কার সাপেক্ষে? পাশে লিখে দিয়েছি কোভেরিয়েন্সের সাপেক্ষে। অর্থাৎ আমাদের অঙ্কের মধ্যে যদি কোভেরিয়েন্স দেওয়া থাকে অথবা আমরা যদি আগে থেকে কোভেরিয়েন্স বের করে রাখি, সেই ক্ষেত্রে আমরা কোভেরিয়েন্সের সাপেক্ষে সিগমা পিটা বের করব। আর যদি আমাদের অঙ্কের মধ্যে কোরিলেশন দেওয়া থাকে অথবা আমরা আগে থেকেই কোরিলেশনটা বের করেছি, হ্যাঁ, এরকম যদি সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমরা কোরিলেশনের সাপেক্ষে সূত্রটা প্রয়োগ করব। সূত্রটা কেমন? ডাব্লিউ এ সিগমা এ হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ বি সিগমা বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ডাব্লিউ এ ডাব্লিউ বি সিগমা এ সিগমা বি আর এ বি। আমরা এই সূত্র প্রয়োগ করে কোরিলেশন নির্ণয় করতে পারবো। আচ্ছা, মূলত দুইটা একই সূত্র। সূত্র দুইটা কিভাবে একই আমি একটু বলে দেই। যেমন আমরা আর এ বি সূত্র তো সবাই মোটামুটি শিখেছিলাম যে আর এ বি বের করার সূত্র হচ্ছে উপরে কব এ বি, উপরে কব এ বি আর নিচে হচ্ছে সিগমা এ ইন্টু সিগমা বি। এখন আমরা যদি হচ্ছে ক্রস গুণন করি, আর আর গুণন করি, তাহলে কব এ বির সাথে এখানে মনে মনে ওয়ান আছে, হ্যাঁ, কব এ বির সাথে ওয়ান গুণ হবে, সেই ক্ষেত্রে আমাদের কি দাঁড়াবে? কব এ বি। কব এ বির সাথে ওয়ান গুণ করলে সেটা কব এ বি। আর এ বির সাথে সিগমা এ সিগমা বি গুণ হবে, তার মানে সিগমা এ ইন্টু সিগমা বি ইন্টু আর এ বি। তাহলে ক বিবির পরিবর্তে আমরা সিগমা এ সিগমা বি আর এ বি এই তিনটার গুণফল লিখতেই পারি, কারণ ক বিবি সমান সিগমা এ সিগমা বি আর এ বি। তাহলে ক বিবি সমান যদি এই অংশটা হয়, তাহলে আমি ক বিবির পরিবর্তে এই যে কব এ বির পরিবর্তে আমি সিগমা এ সিগমা বি আর এ বি লিখতেই পারি, তাই না? তাহলে উপরের সূত্র আর নিচের সূত্র তো একই সূত্র। কবেবি প্রশ্নে থাকলে কবেবির মাধ্যমে সূত্রটা প্রয়োগ করি, আর যদি প্রশ্নে কবেবি না দিয়ে আরএবি দেওয়া থাকে সেক্ষেত্রে কবেবির পরিবর্তে আমরা লিখতে পারি সিগমা এ সিগমা বি আরএবি। তখন আমরা এই অংশটুকু গুণ করব কবেবির পরিবর্তে, তখন তো আরএবির সাহায্যেই আমরা সিগমা পিটা নির্ণয় করতে পারলাম। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো যে দুইটা একই সূত্র। যদি অঙ্কে ক বিবি থাকে তাহলে প্রথম সূত্র দিয়ে আমরা সিগমা পি বের করব, যদি অঙ্কে আর এবি থাকে তাহলে আমরা দ্বিতীয় সূত্র দিয়ে সিগমা পি বের করব। এখন স্ট্রোক যদি তিনটা থাকে, এ বি সি স্ট্রোক যদি তিনটা থাকে, সেই ক্ষেত্রে সিগমা পি বের করার দুইটা সূত্র আছে, দুইটারই সেম রেজাল্ট আসে। তুমি 1 নং সূত্র প্রয়োগ করলে যে রেজাল্ট আসবে, 2 নং সূত্র প্রয়োগ করলেও একই রেজাল্ট আসবে। প্রথম সূত্রটা হচ্ছে কোভেরিয়েন্সের সাপেক্ষে আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে কোরিলেশনের সাপেক্ষে। তো আমরা সিগমা পির যে সূত্রটা আছে, বিশাল একটা সূত্র, এটা কিভাবে মনে রাখবো এটা একটু বলে দিই। ধরো আমরা এইভাবে মনে রাখবো যে তিনটা যখন স্ট্রোক থাকবে, এ বি সি তিনটা যখন স্ট্রোক থাকবে তখন আমরা একটু মনে রাখবো এ বি বি সি এসি। ঠিক আছে, এই কোডটা একটু মনে রাখবো, এ বি বি সি এসি। এখন দেখো সূত্রটা খুব সহজে আমরা মনে রাখতে পারবো। হ্যাঁ, সিগমা পি সমান, প্রথমে একটা রুট চিহ্ন দিবা, দেওয়ার পরে লিখবা ডাব্লিউ এ সিগমা এ হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ বি সিগমা বি হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ সি সিগমা সি হোল স্কোয়ার। এইটুক তো সবারই মনে থাকবে। প্লাসের পর এবির কাজ শুরু, 2 ইন্টু ডাব্লিউ এ ডাব্লিউ বি কব এবি, এই যে এবির কাজ শেষ, তারপর আবার প্লাস। বিসির কাজ শুরু, 2 ইন্টু ডাব্লিউ বি ডাব্লিউ সি কব বিসি, তারপরে প্লাস। এসির কাজ শুরু, 2 ইন্টু ডাব্লিউ এ ডাব্লিউ সি কব এসি। তাহলে এ বি বিসি এসি এইটা দিয়ে কিন্তু আমরা এই যে এই অংশটুকু মনে রাখতে পারতেছি। সূত্রটা তাহলে ইজি হয়ে গেল যে সিগমা পি বের করার সূত্র কি হবে? প্রথমে রুট চিহ্ন দিবা, তারপরে ডাব্লিউ এ সিগমা এ হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ বি সিগমা বি হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ সি সিগমা সি হোল স্কোয়ার। এইটুক এমনি মনে থাকবে, ঠিক আছে, ছন্দে ছন্দে মনে থাকে। পরেরটুকু এ বি বিসি এসি এই ফরম্যাট দিয়ে মনে রাখবো যে প্রথমে এ বির কাজ 2 ইন্টু ডাব্লিউ এ ডাব্লিউ বি কব এবি, এ বির কাজ শেষ, তারপর বিসি, হ্যাঁ, 2 ইন্টু ডাব্লিউ বি ডাব্লিউ সি কব বিসি, বিসির কাজ শেষ, এরপর আবার এসির কাজ শুরু, হ্যাঁ, এই যে প্লাসের পর 2 ইন্টু ডাব্লিউ এ ডাব্লিউ সি কব এসি। আচ্ছা, আশা করি এই সূত্র এখন মনে থাকবে। আর প্রথম সূত্র মনে থাকলে দ্বিতীয় সূত্র তো অটোমেটিক সবার মনে থাকার কথা, কারণ সবকিছু সেম। জাস্ট এই জায়গায় আমরা বসাই দিব কি? সিগমা এ সিগমা বি আর এ বি। ঠিক আছে, আমি কালার একটু চেঞ্জ করে নিই তাহলে ভালো বোঝা যাবে। আমরা এই কব এ বি এটুকুর পরিবর্তে আমরা সিগমা এ সিগমা বি আর এ বি লিখে দিব। আবার কব বিসির পরিবর্তে সিগমা বি সিগমা সি আর বিসি লিখে দিব। কব এসির পরিবর্তে সিগমা এ সিগমা সি আর এসি লিখে দিব। তাহলে কব এ বির পরিবর্তে তুমি হচ্ছে সিগমা এ সিগমা বি আর এ বি লিখবা,
তারপরে ক বিসির পরিবর্তে সিগমা বি সিগমা সি আর বিসি লিখবা। তারপরে ক এসির পরিবর্তে সিগমা এ সিগমা সি আর এসি লিখবা। তাহলে নিচের সূত্রটা কিন্তু অটোমেটিক মনে থাকে। তো মেইনলি স্যার সূত্র তো দুইটা, মানে যে কোনো একটা সূত্র দিয়ে অঙ্ক করা যাবে, তাই তো? হ্যাঁ, সূত্র আমাদের হচ্ছে দুইটা দেখা যাচ্ছে, বাট যে কোনো একটা দিয়ে আমাদের অঙ্ক করা যাবে। যে কেউ কেউ একটা অঙ্ক প্রথম সূত্র দিয়ে করবে, অন্য এক স্টুডেন্ট দ্বিতীয় সূত্র দিয়ে করবে, দুইটাই রাইট, দুইটারই সেম রেজাল্ট আসবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট আমরা চেষ্টা করব অঙ্কে কোভেরিয়েন্স থাকলে তখন কবের সাহায্যে অঙ্কটা সমাধান করার, কোরিলেশন থাকলে তখন কোরিলেশনের সাহায্যে অঙ্কটা সমাধান করার, এই বিষয়টা আমরা চেষ্টা করব। ঠিক আছে, আবার তিন টেস্টের ক্ষেত্রেও সেম, যদি অঙ্কে কোভেরিয়েন্স দিয়ে দেয় তখন কোভেরিয়েন্সের সাপেক্ষে আমরা হচ্ছে সিগমা পি বের করব। যখন কোরিলেশন অঙ্কে থাকবে তখন কোরিলেশনের সাপেক্ষে আমরা সিগমা পি নির্ণয় করব। আর কোনো অঙ্ক থাকবে যেখানে অঙ্কের মধ্যে কোভেরিয়েন্স কোরিলেশন কিছুই দেওয়া থাকবে না, তখন স্টুডেন্টদের ইচ্ছা যে কোভেরিয়েন্স বের করে কেউ প্রথম সূত্র দিয়ে অঙ্ক করবে, কেউ কোরিলেশন বের করে দ্বিতীয় সূত্র দিয়ে অঙ্ক করবে, দুইজনেরই অঙ্কের রেজাল্ট সেম আসবে। ঠিক আছে, তো এই সূত্রগুলো তোমরা হচ্ছে মুখস্থ করে ফেলবা, যতটুকু বুঝায় দেওয়া দরকার আমি বুঝাই দিয়েছি, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। চলো, আমাদের অঙ্ক নাম্বার আজকে কত থেকে স্টার্টিং হবে? 17 থেকে স্টার্টিং হবে। আমরা 17 নাম্বার অঙ্কের সমাধান করা শিখি। আমাদের 17 নাম্বার অঙ্কে বলা হয়েছে দ্য কমন স্টক অফ কোম্পানি এক্স অ্যান্ড ওয়াই হ্যাভ দ্য এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন গিভেন বিলো। কোম্পানি এক্স এবং ওয়াই এর যে কমন স্টক আছে সেই কমন স্টকের এক্সপেক্টেড রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিচে দেওয়া আছে। তো আমাদের কাছে কি কি দেওয়া আছে? এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে। এই যে কেই দেখতে পাচ্ছ, কেই ধারা এক্সপেক্ট রিটার্ন বোঝায় আর সিগমা ধারা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বোঝায়। সো কেইর পাশে আমি অবলিক দিয়ে লিখে রাখতে পারি এক্সপেক্টেড রিটার্ন, বা সংক্ষেপে হচ্ছে ইআর। আর সিগমা তো আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে সিগমা ধারায় প্রকাশ করি। তো আমাদের অঙ্কের মধ্যে স্টক এক্স এর যেই এক্সপেক্টেড রিটার্ন আছে এটা হচ্ছে ইআর এক্স, আর ওয়াই এর যেই এক্সপেক্ট রিটার্ন আছে এটা হচ্ছে ইআর ওয়াই। আর সিগমা এক্স হচ্ছে 0.06, সিগমা ওয়াই হচ্ছে 0.03। এই তথ্যগুলো আমাদের কাছে দেওয়া আছে। এরপর বলছে কি, কম্পিউট রিস্ক অ্যান্ড রিটার্ন ফর এ পোর্টফোলিও। আমাদের পোর্টফোলিও রিস্ক পোর্টফোলিও রিটার্ন বের করতে বলছে। তো পোর্টফোলিও রিস্ক মানে কি? পোর্টফোলিও রিস্ক মানে কি? পোর্টফোলিও রিস্ক মানে হচ্ছে সিগমা পি। আর পোর্টফোলিও রিটার্ন মানে কি? পোর্টফোলিও রিটার্ন পোর্টফোলিও রিটার্ন মানে হচ্ছে ইআরপি। ঠিক আছে, তো পোর্টফোলিও রিস্ক মানে হচ্ছে সিগমা পি, পোর্টফোলিও রিটার্ন মানে হচ্ছে ইআরপি। আমাদের অঙ্কের মধ্যে এই যে রিস্ক অ্যান্ড রিটার্ন ফর এ পোর্টফোলিও বের করতে বলছে না, তার মানে পোর্টফোলিও রিস্ক পোর্টফোলিও রিটার্ন বের করতে বলছে। দ্যাটস মিন পোর্টফোলিও রিস্ক অর্থাৎ সিগমা পি বের করতে হবে, পোর্টফোলিও রিটার্ন ইআরপি বের করতে হবে। কম্প্রাইজিং অফ 65:35 ইনভেস্টেড ইন স্টক এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি। অর্থাৎ স্টক এক্সে আমরা 65 ভাগ টাকা বিনিয়োগ করেছি, আর স্টক ওয়াই এ আমরা 35 ভাগ টাকা বিনিয়োগ করেছি। তো এই যে এক্সে 65 ভাগ বিনিয়োগ করেছি, বা আমরা বলতে পারি 65% টাকা এক্সে বিনিয়োগ করেছি। তো 65% মানে কত? 0.65, তাই না? তাহলে ডাব্লু এক্স এর মান হবে 0.65। আর 35 ভাগ ওয়াই এ বিনিয়োগ করেছি, বা 35% ওয়াই এ বিনিয়োগ করেছি, 35% মানে হচ্ছে 0.35। তো ডাব্লু ওয়াই এর মান হবে 0.35। মানে তুমি এক্স এ 65 ভাগ বিনিয়োগ করেছো আর ওয়াই এ 35 ভাগ বিনিয়োগ করেছো, বা এটাকে তুমি পার্সেন্টেজ দিয়েও বলতে পারো যে এক্স এ 65% বিনিয়োগ করেছো, ওয়াই এ 35% বিনিয়োগ করেছো। তো আমি এক্স এ যত পার্সেন্ট টাকা বিনিয়োগ করেছি সেটা হচ্ছে এক্স এর ওয়েট, আর ওয়াই এ যত পার্সেন্ট টাকা বিনিয়োগ করেছি সেটা হচ্ছে ওয়াই এর ওয়েট। তাহলে এক্স এ 65% বিনিয়োগ করেছি, দ্যাটস মিন 0.65 হবে ডাব্লিউ এক্স এর মান। আর ওয়াই এ 35% বিনিয়োগ করেছি, দ্যাটস মিন 0.35 হবে ডাব্লিউ ওয়াই এর মান। আচ্ছা, এখন বলছে অ্যান্ড দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন টু স্টকস ইজ 0.75। আচ্ছা, দুইটা স্টকের মধ্যে সহসম্পর্ক কোরিলেশন দেওয়া আছে কত? 0.75। কোরিলেশন এর সিম্বল হচ্ছে আর এক্স ওয়াই। ঠিক আছে, কোরিলেশন এর সিম্বল হচ্ছে আর, আর নিচে আমরা হচ্ছে এক্স ওয়াই লিখে দিব। ঠিক আছে, কোরিলেশনের মান দেওয়া আছে কত? 0.75। আর এইটা হচ্ছে আমাদের ডাব্লু এক্স এর মান, এটা হচ্ছে ডাব্লু ওয়াই এর মান, বাট আমরা এটাকে দশমিকে নিব আর কি। ঠিক আছে, 65 ভাগ টাকা এক্স এ বিনিয়োগ হয়েছে না, তো আমাদের ডাব্লু এক্স এর মান হবে 0.65। আর 35 ভাগ ওয়াই বিনিয়োগ হয়েছে, তাহলে ডাব্লু ওয়াই এর মান হবে 0.35।
মানে ওরা এক্স ওয়াই বড় হাতের দিছে, তো আমরাও ক্যাপিটাল লেটার ইউজ করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? স্টকের নামগুলা যখন ক্যাপিটাল লেটার থাকবে আমরাও চেষ্টা করব সেগুলা ক্যাপিটাল লেটার ইউজ করার। আচ্ছা, তো আমরা অঙ্কটা মোটামুটি সবকিছু পড়ে ফেলছি। আমাদের মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে পোর্টফোলিও রিস্ক আর পোর্টফোলিও রিটার্ন। তো আসো পোর্টফোলিও রিস্ক পোর্টফোলিও রিটার্ন বের করে ফেলি। রোমান এক দিয়ে লিখতে পারি ক্যালকুলেশন অফ পোর্টফোলিও রিস্ক, কমা দিয়ে লিখলাম সিগমা পি, উইনো দিয়ে আমরা সিগমা পি সূত্র বসাবো। যেহেতু কোরিলেশন অঙ্কে দেওয়া আছে সেহেতু কোরিলেশনের সাপেক্ষে সূত্রটা প্রয়োগ করতে হবে। ডাব্লিউ এক্স সিগমা এক্স হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ ওয়াই সিগমা ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ডাব্লিউ এক্স ডাব্লিউ ওয়াই সিগমা এক্স সিগমা ওয়াই আর এক্স ওয়াই, তারপরে উপরে একটা রুট চিহ্ন দিয়ে নিবা। তো এই সূত্রের মধ্যে এখন আমরা মান বসাই দিব, আমাদের রেজাল্ট চলে আসবে। আমাদের ডাব্লিউ এক্স এর মান, এটা আমরা হচ্ছে 65 ভাগ, দ্যাটস মিন 0.65 লিখতে পারি ডাব্লিউ এক্স এর পরিবর্তে। তো আমরা এখানে 0.65 লিখে দিলাম। তারপর সিগমা এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি 0.06, আমাদের প্রশ্নে দেওয়াই আছে 0.06। তারপরে ক্লোজ করে হোল স্কোয়ার প্লাস আমাদের ডাব্লিউ ওয়াই এর মান প্রশ্নে দেওয়া আছে 0.35, সো আমি এখানে 0.35 লিখবো, 0.35। তার সাথে গুণ করতে হবে সিগমা ওয়াই হচ্ছে 0.03, 0.03, তার হোল স্কোয়ার করে দিব। তারপরে প্লাস 2 ডাব্লু এক্স এর মান হচ্ছে 0.65, ডাব্লু ওয়াই এর মান হচ্ছে 0.35। তারপর সিগমা এক্স সিগমা ওয়াই, ঠিক আছে? সিগমা এক্স কত? সিগমা এক্স হচ্ছে 0.06, 0.06। সিগমা ওয়াই কত? সিগমা ওয়াই হচ্ছে 0.03। আর আর এক্স ওয়াই হচ্ছে 0.75, 0.75। তো এটাকে আর একটু বড় করে দিলাম আর কি। আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে সর্বশেষ রেজাল্ট কত আসবে সেটা আমি একটু বসাই দিই। আমার কাছে রেজাল্টটা মনে হয় আছে। রেজাল্ট আসবে 4.74%, মানে প্রথমে দশমিক আসবে, রুট টুট করার পরে 0.0474 আসবে, তারপর আমরা অর দিয়ে 4.74% করে দিব। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আর পোর্টফোলিও রিটার্ন বের করতে বলছে, ঠিক আছে? পোর্টফোলিও রিটার্ন, এটা মিন না লিখে আমরা লিখবো পোর্টফোলিও রিটার্ন। পোর্টফোলিও রিটার্ন মানে হচ্ছে ইআরপি। উইনো দিয়ে ইআরপি সূত্র বসাবার, সামেশন ডাব্লিউ আই ইআরআই, তারপরে আয়ের পরিবর্তে একবার এক্স, তারপরে সামেশনের কারণে প্লাস আয়ের পরিবর্তে একবার ওয়াই, এই যে ডাব্লিউ এক্স ইয়ার এক্স প্লাস ডাব্লিউ ওয়াই ইয়ার ওয়াই। এখন তুমি মান বসায় দাও, মান বসায় দিলেই রেজাল্ট চলে আসবে। ধরো আমাদের ডাব্লিউ এক্স এর মান কত? ডাব্লিউ এক্স এর মান হচ্ছে 0.65। আর ইয়ার এক্স কত? ইয়ার এক্স হচ্ছে এই যে 0.105, 0.105। তারপরে প্লাস ডাব্লিউ ওয়াই কত? ডাব্লিউ ওয়াই হচ্ছে 35%, তাই না? 0.35। আর ইআর ওয়াই হচ্ছে 0.06। তো এইখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 0.0893 অথবা 8.93%। আমরা কি বুঝতে পেরেছি? প্রবলেম 17 নম্বর অঙ্ক। জি স্যার। আচ্ছা, 17 বুঝতে পারলে চলে যাই 18 নম্বর অঙ্কে। 18 নম্বর, 18 না, এটা 19 হবে। আচ্ছা দেখি পরেরটা কত, 20 না? তাহলে এটা মনে হয় 19ই, ঠিক আছে। এটা 19। 18 হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? 18 নম্বর অঙ্ক হোমওয়ার্ক থাকবে। আমি 19 নম্বর অঙ্কটা তোমাদের করাই দিচ্ছি। 19 নম্বর অঙ্কে বলা হয়েছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল, কিছু তথ্য নিচে দেওয়া আছে। স্টক শেয়ার এক্স এর কিছু ইনফরমেশন দেওয়া আছে, শেয়ার ওয়াই এর কিছু ইনফরমেশন দেওয়া আছে, এবং আর এক্স ওয়াই এর মান, দ্যাটস মিন কোরিলেশন বিটুইন স্টক এক্স এন্ড ওয়াই। এক্স এবং ওয়াই এর মধ্যে সহ সম্পর্ক দেওয়া আছে 0.40, আর এক্স এর মান 0.40 দেওয়া আছে। তো শেয়ার এক্স এর যে দুইটা ইনফরমেশন আছে এটা তো মোটামুটি আমরা জানি যে ইআর এক্স হচ্ছে 14%, হ্যাঁ। এক্স এর ইয়ারটাকে আমরা ইয়ার এক্স বলি, আর এক্স এর সিগমাকে আমরা সিগমা এক্স বলি। তো ইয়ার এক্স দেওয়া আছে 14%, সিগমা এক্স দেওয়া আছে 24%। আবার শেয়ার ওয়াই এর ইয়ার, দ্যাটস মিন এটা ইয়ার ওয়াই হচ্ছে 19%, আর সিগমা ওয়াই হচ্ছে 36%। আর এক্স ওয়াই সহ সম্পর্ক দেওয়া আছে 0.40। এখন 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে হোয়াট ইজ দ্য কোভ্যারিয়েন্স বিটুইন স্টক এক্স এন্ড ওয়াই। এক্স এবং ওয়াই এর মধ্যে কোভ্যারিয়েন্স নির্ণয় করতে হবে, ঠিক আছে? কোভ্যারিয়েন্স নির্ণয় করতে হবে। কোভ্যারিয়েন্স এর সিম্বল হচ্ছে কভ। কোভ্যারিয়েন্স এর সিম্বল হচ্ছে কি?
কভ, COV, কভ, তারপর নিচে XY। ঠিক আছে? এখন কব এক্স ওয়াই বের করার দুইটা সূত্র আছে। উইদাউট প্রবাবিলিটির একটা সূত্র, উইথ প্রবাবিলিটির আরেকটা সূত্র। কিন্তু এই অঙ্কের মধ্যে উইদাউট প্রবাবিলিটি উইথ প্রবাবিলিটির সূত্র অ্যাপ্লাই করা যাবে না, কারণ আমাদের অঙ্কের মধ্যে নর্মাল যে রিটার্ন থাকার কথা সেগুলো নাই। এগুলো হচ্ছে অ্যান্সার, যেমন ER বের করা আছে, সিগমা বের করা আছে, কোরিলেশন বের করা আছে, এগুলো হচ্ছে অ্যান্সার। যদি অঙ্কের মধ্যে নর্মাল রিটার্ন থাকতো, ঠিক আছে, যে 5 বছরের 5টা রিটার্ন দেওয়া আছে, সাথে 5টা প্রবাবিলিটি, হ্যাঁ, অথবা শুধু 5 বছরের 5টা রিটার্ন থাকুক, প্রবাবিলিটি না থাকুক। যদি প্রবাবিলিটি না থাকে তখন কব এক্স ওয়াই এর জন্য আমরা উইদাউট প্রবাবিলিটি সূত্র অ্যাপ্লাই করতে পারতাম। আর যদি 5 বছরের 5টা রিটার্ন, 5টা প্রবাবিলিটি দেওয়া থাকতো, ঠিক আছে, মানে আবার বলছি বিষয়টা, ধরো আমাদের কব এক্স ওয়াই বের করার জন্য অরিজিনালি যে দুইটা সূত্র আছে, হ্যাঁ, উইদাউট প্রবাবিলিটির সূত্র, উইথ প্রবাবিলিটির সূত্র, তো ওই দুইটা সূত্র দিয়ে আমরা এই অঙ্কের সমাধান করতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদের অঙ্কের মধ্যে নর্মাল রিটার্ন দেওয়া নাই। এগুলা যা দেওয়া আছে সেগুলো হচ্ছে অ্যান্সার, যেমন ER, সিগমা, এগুলো হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এই যে RXY, এগুলো হচ্ছে অ্যান্সার। যদি অঙ্কের মধ্যে নর্মাল রিটার্ন দেওয়া থাকতো, ধরো 5 বছরের 5টা রিটার্ন দেওয়া আছে, হ্যাঁ, কোনো প্রবাবিলিটি নাই, সেই ক্ষেত্রে আমরা উইদাউট প্রবাবিলিটি সূত্র প্রয়োগ করে আমরা হচ্ছে কব এক্স নির্ণয় করতাম। অথবা আমাদের অঙ্কের মধ্যে 5টা রিটার্ন, 5টা প্রবাবিলিটি দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা উইথ প্রবাবিলিটি সূত্র প্রয়োগ করে কব এক্স ওয়াই নির্ণয় করতাম। ঠিক আছে? তো আমাদের অঙ্কের মধ্যে এক্স আর ওয়াই এর যেহেতু নর্মাল রিটার্ন দেওয়া নাই, সেহেতু আমরা হচ্ছে কব এক্স ওয়াই উইদাউট প্রবাবিলিটি উইথ প্রবাবিলিটি সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? আমরা কব এক্স ওয়াই ডিফারেন্ট একটা সূত্র দিয়ে বের করতে পারি। যেমন আমরা শিখছিলাম না যে আর এ বি বের করার সূত্র ছিল কি? উপরে কব এ বি আর নিচে হচ্ছে সিগমা এ ইন্টু সিগমা বি। তো আমরা যদি আর আর গুণন করি কব এ বির সাথে, মনে মনে এক গুণ হয়ে এটা কব এ বি হবে। আর আর এ বির সাথে সিগমা এ সিগমা বি গুণ হয়ে এখানে হয়ে যাবে হচ্ছে সিগমা এ ইন্টু সিগমা বি ইন্টু আর এ বি। তো ক বিবির পরিবর্তে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, সিগমা এ সিগমা বি আর এ বি। যখন অঙ্কের মধ্যে এরকম অ্যান্সার দেওয়া থাকবে তখন ক বিবির জন্য আমরা সিগমা এ সিগমা বি আর এ বি, আমরা এই সূত্র প্রয়োগ করে ক বিবিটা নির্ণয় করব, বা কব এক্স ওয়াই নির্ণয় করব। ঠিক আছে? এখানে এক্স ওয়াই ইউজ করে দিই, যেহেতু সূত্রের মধ্যে এক্স ওয়াই লিখছি। তো আমরা সেই সূত্রটাই প্রয়োগ করলাম আর কি। রিকোয়ারমেন্ট এক দিয়ে লিখলাম ক্যালকুলেশন অফ কোভেরিয়েন্স বিটুইন স্টক এক্স এন্ড ওয়াই, কমা দিয়ে লিখলাম কব এক্স ওয়াই, তারপরে উইনো দিয়ে কব এক্স এর সূত্র বসাই দিলাম যে সিগমা এক্স সিগমা ওয়াই আর এক্স ওয়াই। এখন সিগমা এক্স এর মান হচ্ছে 0.24, আর এক্স ওয়াই এর মান হচ্ছে 0.19, সরি, সিগমা ওয়াই এর মান হচ্ছে 0.19, আর এক্স ওয়াই এর মান হচ্ছে 0.40। এখন মানটা বসায় দাও, মান বসাই দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। সো আমাদের হচ্ছে সিগমা এক্স এর পরিবর্তে আমরা 0.24 বসাই দিলাম, সিগমা ওয়াই এর পরিবর্তে 0.19 বসাই দিলাম, আর এক্স ওয়াই এর পরিবর্তে 0.40 বসাই দিলাম। এখন ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট কত আসে? রেজাল্ট আসে 0.0346, 0.0346। এটা হচ্ছে আমাদের আম, 1 নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সার। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলছে হোয়াট ইজ এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড রিস্ক অফ এ পোর্টফোলিও। ঠিক আছে? তার মানে পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন বের করতে হবে, আবার পোর্টফোলিও রিস্ক বের করতে হবে। মানে যখনই এক্সপেক্ট রিটার্ন, রিস্ক, তার পাশে পোর্টফোলিও কথাটা বলা থাকে, ঠিক আছে, যে হোয়াট ইজ দ্য এক্সপেক্ট রিটার্ন অ্যান্ড রিস্ক অফ এ পোর্টফোলিও, এইভাবে যখন কথাটা বলা থাকবে তখন পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন, পোর্টফোলিও রিস্ক, মানে পোর্টফোলিওটা দুইটার সাথেই যাবে। ঠিক আছে? এন্ডের আগে এক্সপেক্ট রিটার্ন আছে, এন্ডের পরে রিস্ক আছে। তো এই পোর্টফোলিওটা এক্সপেক্ট রিটার্নের সাথেও যুক্ত, এই পোর্টফোলিওটা রিস্কের সাথেও যুক্ত। দ্যাটস মিন পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন অর্থাৎ ইআরপি বের করতে হবে, এবং পোর্টফোলিও রিস্ক অর্থাৎ সিগমা বি বের করতে হবে। বলছে ইন হুইচ, যেখানে এক্স অ্যান্ড ওয়াই আর ইকুয়ালি ওয়েটেড, এক্স এবং ওয়াই এর ওয়েট হচ্ছে ইকুয়াল। তার মানে দুইটা স্টক তো, সেহেতু 0.50 হবে ওয়েট। ডাব্লিউ এক্স এর মান 0.50, ডাব্লিউ ওয়াই এর মানও 0.50। মানে তুমি যদি 1/নাম্বার অফ সিকিউরিটিজ 1/2 ইউজ করো, তাহলে কি প্রত্যেকের ওয়েট 0.50 করে আসে। হ্যাঁ, যখন ইকুয়াল ওয়েট বলে তখন 1/নাম্বার অফ সিকিউরিটিজ, তো সিকিউরিটিজ তো দুইটা, তাহলে 1/2, 1/2 মানে 0.50, অর্থাৎ আমাদের ডাব্লিউ এক্স এর মানও 0.50, ডাব্লিউ ওয়াই এর মানও 0.50। তাহলে ওয়েট যেহেতু আমি পেয়ে গেছি,
পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন, পোর্টফোলিও রিস্ক বের করতে পারবো। আমরা রিকোয়ারমেন্ট 2 দিয়ে লিখলাম যে ক্যালকুলেশন অফ পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন, কমা দিয়ে লিখলাম ইআরপি। উই নো দিয়ে আমরা ইআরপি সূত্র বসাবো, সামেশন ডাব্লিউ আই ইন্টু ইআরআই। এখন আয়ের পরিবর্তে একবার এক্স, তারপর সামেশনের কারণে প্লাস, আয়ের পরিবর্তে একবার ওয়াই বসাবো, অর্থাৎ আয়ের পরিবর্তে এক্স বসাইলে ডাব্লিউ এক্স ইআর এক্স হবে, সামেশনের কারণে প্লাস, আয়ের পরিবর্তে ওয়াই বসাইলে ডাব্লিউ ওয়াই ইআর ওয়াই হবে। এখন জাস্ট মান বসাই দিবা, রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, আমাদের ডাব্লিউ এক্স এর মান হচ্ছে 0.50, ইআর এক্স এর মান হচ্ছে 0.14, তারপরে প্লাস ডাব্লিউ ওয়াই এর মান হচ্ছে 0.50, ইআর ওয়াই এর মান হচ্ছে 0.19। দেন ক্যালকুলেশন করলে আমাদের একটা রেজাল্ট চলে আসবে। আবার সিগমা পি যখন বের করব, যেহেতু আমাদের অঙ্কের মধ্যে কোরিলেশন দেওয়া আছে, সেহেতু কোরিলেশনের সাপেক্ষে আমরা সূত্র প্রয়োগ করে সিগমা পিটা বের করে ফেলবো। লিখবো ক্যালকুলেশন অফ পোর্টফোলিও রিস্ক, কমা দিয়ে লিখবো সিগমা পি। উইনো দিয়ে আমরা সিগমা পি সূত্র বসাবো, রুট ওভার ডাব্লিউ এক্স সিগমা এক্স হোল স্কোয়ার প্লাস ডাব্লিউ ওয়াই সিগমা ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ডাব্লিউ এক্স ডাব্লিউ ওয়াই সিগমা এক্স সিগমা ওয়াই আর এক্স ওয়াই। আমরা সূত্রের মধ্যে মান বসাবো, দেন ক্যালকুলেশন করব, আমাদের রেজাল্টটা পার্সেন্টেজে চলে আসবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকুক, 19 নম্বর অঙ্ক, এটা পারবা। এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, 19 এইচডব্লিউ করে ফেলবা, ঠিক আছে? 19-এর পর 20 নম্বর অঙ্কটা বুঝাই দিই, 20 নম্বর অঙ্ক তোমাদের এইচডব্লিউ থাকবে। আচ্ছা, 20 নম্বর অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে বলছে কি, 4 সিকিউরিটিজ হ্যাভ দ্য ফলোইং এক্সপেক্টেড রিটার্ন। 4টা সিকিউরিটির এক্সপেক্ট রিটার্ন নিচে দেওয়া আছে। তো এই যে এ সমান সমান 12% দেওয়া আছে, এটা হচ্ছে স্টকের এক্সপেক্ট রিটার্ন, অর্থাৎ ইআর এ। ইআর এ হচ্ছে 12%, ইআর বি হচ্ছে তাহলে 20%, ইআর সি 15%, ইআর ডি হচ্ছে 10%। কারণ এই চারটাই হচ্ছে এক্সপেক্ট রিটার্ন, বলেই তো দিয়েছে যে 4 সিকিউরিটিজ হ্যাভ দ্য ফলোইং এক্সপেক্ট রিটার্ন। 4টা সিকিউরিটির এক্সপেক্ট রিটার্ন নিচে দেওয়া হইলো, তাহলে এই যে এ বি সি ডি এর মানগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে এক্সপেক্ট রিটার্ন। উপরে তো বলে দিছে এগুলো এক্সপেক্ট রিটার্ন। তাহলে ইআর এ 12%, ইআর বি 20%, ইআর সি 15%, ইআর ডি হচ্ছে 10%। এই যে আমরা গিভেনের মধ্যে লিখছি ইআর এ 12% অথবা 0.12, ইআর বি 20% অথবা 0.20, ইআর সি 15% অথবা 0.15, ইআর ডি হচ্ছে 10% অথবা 0.10। এখন বলছে ক্যালকুলেট এক্সপেক্ট রিটার্ন ফর এ পোর্টফোলিও। পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন বাইর করতে বলছে। পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন বাইর করতে হবে, দ্যাটস মিন ইআরপি বাইর করতে হবে, কনসিস্টিং অফ অল 4 সিকিউরিটিজ আন্ডার দ্য ফলোইং কন্ডিশনস। মানে 4টা সিকিউরিটি নিয়েই আমাদের এই পোর্টফোলিও গঠিত হবে, সেই পোর্টফোলিওগুলোর এক্সপেক্ট রিটার্ন বাইর করতে হবে। হ্যাঁ, ফলোইং কন্ডিশন মানে নিচে কিছু শর্ত দেওয়া আছে। 1 নম্বর শর্ত অনুযায়ী আমরা পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন বাইর করবো, 2 নম্বর শর্ত অনুযায়ী পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন বাইর করবো, 3 নম্বর শর্ত অনুযায়ী পোর্টফোলিও এক্সপেক্ট রিটার্ন বাইর করবো। তো 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে কি, পোর্টফোলিও ওয়েট ইজ ইকুয়াল, মানে পোর্টফোলিও ওয়েট হচ্ছে সমান। ঠিক আছে, পোর্টফোলিও ওয়েট হচ্ছে সমান, তার মানে 4টা সিকিউরিটি না, সমানের সূত্র কি, 1/নাম্বার অফ সিকিউরিটিস। ঠিক আছে, তার মানে 1/4, দ্যাটস মিন 0.25 ওয়েট ধরে, প্রত্যেকের ওয়েট 0.25 ধরে আমাকে হচ্ছে ইআরপি নির্ণয় করতে হবে। আসলে আমি বিষয়টা দেখাচ্ছি, রোমান 1 দিয়ে লিখবো হোয়েন দ্য পোর্টফোলিও ওয়েট ইজ ইকুয়াল, যখন পোর্টফোলিও ওয়েট ইকুয়াল হবে। অর্থাৎ ডাব্লিউ এ, ডাব্লিউ বি, ডাব্লিউ সি, ডাব্লিউ ডি এরা চারজনই সমান। হ্যাঁ, তো সমান বলতে কতকে বোঝাবে, 1/নাম্বার অফ সিকিউরিটিস। তার মানে 1/4, 4 কেন, কারণ সিকিউরিটি 4টা, এই জন্য 1/4 হবে। তো 1কে 4 দিয়ে ভাগ করলে 0.25, প্রত্যেকের ওয়েট 0.25, ডাব্লিউ এ 0.25, ডাব্লিউ বি 0.25, ডাব্লিউ সি 0.25, ডাব্লিউ ডি এর মানও 0.25। তা আমরা ইকুয়াল ওয়েট বলার কারণে আমরা ওয়েট হচ্ছে কি সবার সমান নিচ্ছি, অর্থাৎ 0.25 করে ওয়েট নিচ্ছি। এখন উইনো দিয়ে আমরা ইআরপি সূত্র বসাবো, সামেশন ডাব্লিউ আই ইআরআই। তারপরে সূত্রের মধ্যে এক্সপানশনটা করবো আর কি, ডাব্লিউ এ ইআর এ প্লাস ডাব্লিউ বি ইআর বি প্লাস ডাব্লিউ সি ইআর সি প্লাস ডাব্লিউ ডি ইআর ডি। যেহেতু সূত্র ডি পর্যন্ত যাবে, মানে আমাদের 4টা স্টক, সূত্রটা ডি পর্যন্ত আমরা নিয়ে স্টপ করব, তারপরে মান বসাই দিব, আমাদের রেজাল্ট পার্সেন্টেজে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এরপর 2 নম্বর যে রিকোয়ারমেন্ট আছে, এখানে বলছে পোর্টফোলিও ওয়েটস আর 10% ইন এ। আমাদের এ এর ওয়েট হচ্ছে 10%। ঠিক আছে, এ এর ওয়েট কয় পার্সেন্ট, 10%। এই যে আমরা বলে দিয়েছি ডাব্লিউ এর মান হচ্ছে 10% অথবা 0.10। ঠিক আছে, পোর্টফোলিও ওয়েটস আর 10% ইন এ, এর ওয়েট হচ্ছে 10%, উইথ রিমাইন্ডার। রিমাইন্ডার বলতে বাকি 90%কে বোঝাচ্ছে। এর ওয়েট যদি 10% হয়, তাহলে রিমাইন্ডার মানে বাকি, বাকি পার্সেন্টেজ কত, 90%। হ্যাঁ, রিমাইন্ডার ইকুয়ালি ডিভাইডেড অ্যামং আদার 3 স্টক, মানে বাকি 90% ইকুয়ালি ভাগ করতে হবে অন্য 3টে স্টকের মধ্যে। তার মানে আমাদের হচ্ছে বি সি ডি, এই 3টে স্টকের মধ্যে 90% ইকুয়ালি ভাগ করতে হবে, 30%, 30%, 30% করে আমরা হচ্ছে, হ্যাঁ, তাদের ওয়েট দিয়ে দিব। তো আমরা এইভাবে লিখবো যে হোয়েনের পর একদম দা থেকে স্টক পর্যন্ত পুরো কথাটাই লিখছি, যে হোয়েন দা পোর্টফোলিও ওয়েটস আর 10% ইন এ উইথ রিমাইন্ডার ইকুয়ালি ডিভাইডেড অ্যামং আদার 3 স্টক, মানে যখন এতে 10% ওয়েট হবে আর বাকি 90% 3টে স্টকে ডিভাইড করা হবে, হ্যাঁ, তখন আমাদের ওয়েটটা হবে এরকম, ডাব্লিউ এর মান 10% অথবা 0.10। সুতরাং ডাব্লিউ বি, ডাব্লিউ সি, ডাব্লিউ ডি এরা হচ্ছে সমান 90% ভাগ 3, অর্থাৎ 30% অথবা 0.30।
তো আমরা হচ্ছে চারটা স্ট্রোকেরই ওয়েট পেয়ে গেছি। এখন ইআরপি সূত্র বসালাম, এক্সপ্যান্ড করলাম, মান বসাবো, আমাদের রেজাল্ট চলে আসবে। আর 3 নাম্বার যেটা, এটা আমি একটু বলে দিই। 3 নাম্বারে এখানে পোর্টফোলিও ওয়েটস আর 10% ইন ইচ এ অ্যান্ড বি, এ এবং বিতে 10% করে ওয়েট। তার মানে ডাব্লু এ, ডাব্লু বি, এরা হচ্ছে 10% করে। ঠিক আছে, তাহলে এখানে আমার হচ্ছে 20%-এর ওয়েট চলে গেল, কারণ ডাব্লু এ 10%, ডাব্লু বিও 10%। ঠিক আছে, এ এবং বিতে 10% করে হচ্ছে ওয়েট, প্রত্যেকের ওয়েট হচ্ছে 10% করে, যে ইচ এ এবং বি প্রত্যেকের ওয়েট হচ্ছে 10% করে, তাহলে ডাব্লু এ ডাব্লু বি এরা হচ্ছে 10% করে। তাহলে বাকি রিমাইন্ডার হচ্ছে 80%, ওই 80% ইকুয়ালি ভাগ করতে হবে সি এবং ডি এর মধ্যে। হ্যাঁ, তাহলে ডাব্লু সি এবং ডাব্লু ডি 80%কে 80%কে ইকুয়ালি ভাগ করে দিব, দ্যাটস মিন 40%, অথবা 0.40। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে সি আর ডি এর মধ্যে বাকি 40% আমরা ভাগ করে দিলাম। তো এই ওয়েটের সাহায্যে আমরা হচ্ছে আরেকবার ইআরপি নির্ণয় করব। ঠিক আছে, সেটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে রিকোয়ারমেন্ট 1 পারবা, 2 পারবা, 3 নাম্বারটা সেম ভাবে করবা। ঠিক আছে, সেম ভাবে সমাধান করবে। এই যে ওয়েট কিভাবে বের করতে হবে সেটা কিন্তু আমি দেখাই দিয়েছি, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। লাস্ট আরেকটা অঙ্ক বুঝাই দিচ্ছি, 21 নাম্বার অঙ্ক। 21 নাম্বার অঙ্কটাও তোমরা হোমওয়ার্ক করে ফেলবা। লেস দেন 1 মিনিট দেখাচ্ছে, আমি দেখি 1 মিনিটের মধ্যে শেষ করতে পারি কিনা। না পারলে তোমরা আরেকবার একটু জয়েন দিও। 21 নম্বর অঙ্কে বলছে ইউ আর কনসিডারিং টু অ্যাসেটস উইথ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, মানে তোমার কাছে দুইটা অ্যাসেট আছে নিম্নের বৈশিষ্ট্য সম্পর্কিত। তো আমরা দেখতে পাচ্ছি ER1 ER2 প্রশ্নে দেওয়া আছে, ES1 ES2 দেওয়া আছে, এটা হচ্ছে সিগমা 1 সিগমা 2। আমরা সিগমা 1 আর সিগমা 2 হিসাবে ব্যবহার করব। তারপর আমাদের প্রশ্নে W1 W2 ও দেওয়া আছে, বলছে কম্পিউট মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ টু পোর্টফোলিও। আমাদের পোর্টফোলিও মিন এবং পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করতে বলছে। ঠিক আছে, পোর্টফোলিও মিন, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করতে বলছে, মানে পোর্টফোলিওর আগে যখন মিন আছে, তারপর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে, তখন এই পোর্টফোলিওটা মিনের সাথেও যাবে, এই পোর্টফোলিওটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সাথেও যাবে। দ্যাটস মিন পোর্টফোলিও মিন বাইর করতে হবে এবং পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করতে হবে। ইফ R12.40 অ্যান্ড R12.60, আর এর মান দুইটা দেওয়া আছে। আর এর মান দুইটা থাকলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দুইবার বের করতে হবে। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, আর এর মান দুইটা দেওয়া আছে, এর অর্থ হইলো আমাদের পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দুইবার বের করতে হবে। কিন্তু পোর্টফোলিও মিন কিন্তু একবারই বের হবে, কারণ পোর্টফোলিও মিনের সাথে আর এর কোনো সম্পর্ক নাই। আর এর সম্পর্ক পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সাথে। ঠিক আছে, আর এর সম্পর্ক কার সাথে? আর এর সম্পর্ক পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সাথে। সো পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দুইবার বের করব, কেন দুইবার বের করব? কারণ আর এর মান দুইটা দেওয়া আছে। আর পোর্টফোলিও মিন একবারই বের করব আমরা। তো আমরা এখানে জাস্ট হচ্ছে লিখবো ক্যালকুলেশন অফ পোর্টফোলিও মিন, কমা দিয়ে লিখবো ইআরপি, উই নদী আমরা ইআরপি সূত্র বসাবো, সামেশন ডাব্লিউ আই ইআরআই। তারপরে স্টক যেহেতু দুইটা, 1 2, তো আমরা আয়ের পরিবর্তে একবার 1 বসাবো, সামেশনের কারণে প্লাস, আয়ের পরিবর্তে একবার 2 বসাবো। দ্যাটস মিন সূত্রটাকে এক্সপান্ড করলে এরকম হবে W1 ER1 প্লাস W2 ER2, মান বসাই দিবা, রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, এটা নিজেরাই বাসায় করবা। মান বসানোর পরে এখানে একটা রেজাল্ট চলে আসবে। আর রোমান 2 দিয়ে লিখবা হচ্ছে ক্যালকুলেশন অফ পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কমা দিয়ে লিখবা সিগমা পি, উই নো দিয়ে সিগমা পি সূত্র বসাবা। সূত্র বসানোর পরে লিখবা যে হোয়েন R12 = 0.40, দেন সিগমা পির সূত্রের মধ্যে জাস্ট মান বসাই দিবা। ঠিক আছে, যে W1 এর মান হচ্ছে 0.45, সিগমা 1 এর মান হচ্ছে 0.10 হোল স্কোয়ার, এইভাবে মান বসাবা, রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, আবার সিগমা পি এর আরেকবার হচ্ছে মান বসাইতে হবে, যেখানে R12 হচ্ছে 0.60, তখনও মান বসাবা, রেজাল্ট চলে আসবে। এটা হোমওয়ার্ক থাকবে, এটা পারার কথা সবারই। এটা তোমরা হচ্ছে হোমওয়ার্ক করে ফেলবা। ঠিক আছে, দেখো পারবা কিনা, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো, আমি বুঝাই দিব। আর আমার কাছে মনে হচ্ছে এগুলো পারবা, পারা যাবে। জি স্যার, পারা যাবে। আর এখানে যে R12 আছে না, এখানে একটা কমা ইউজ করা আছে, এই কমাটা তোমরা দিও। কারণ আহ, যখন হচ্ছে প্রশ্নটা তোমার হচ্ছে বইয়ে আসছে বা বোর্ডে ছিল, হ্যাঁ, তখন কিন্তু কমা ছিল, মানে 12 যাতে না বোঝা যায় এই জন্য হচ্ছে একটা কমা দেওয়া হয়েছে, 1 2 এর ক্ষেত্রে কমা দিতে হয়। সো আমরা এই জন্য কমাটা ইউজ করব। আর AB XY থাকলে কমা লাগে না, সেক্ষেত্রে আমরা সরাসরি AB লিখি, সরাসরি XY লিখি, বাট যখন ডিজিট থাকবে 1 2 এইভাবে আমরা লিখবো। তো ঠিক আছে, এই পর্যন্তই থাক। তোমরা হচ্ছে 17 থেকে 21 এই কটা অঙ্ক হোমওয়ার্ক করে ফেলো। ঠিক আছে, হোমওয়ার্ক থাকবে কত পর্যন্ত? হোমওয়ার্ক থাকবে শিটের 17 থেকে 21।
আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর একটা কথা ছিল স্যার।